দেখুন, এই পৃথিবীতে একটা জিনিস তো আপনাকে বাঁচিয়ে রাখে, গতি। এবার মুশকিল হচ্ছে এক একটা জায়গায় গতি এক এক রকম। মানে ধরুন পৃথিবীর বিভিন্ন রকম গতি আছে, আহ্নিক গতি যেরকম। এবার রাজনীতির তারও একটা গতি আছে। মানে আমরা এতদিন কি জানতাম জানেন তো, যে ইতিহাসের যে গতিটা সেটাকে বলে স্পাইরাল একটা গতি, ঘুরে আসে কিন্তু একটু এগিয়ে যায়, কিন্তু প্রায় কাছাকাছি সেই জায়গাতেই পৌঁছয়। রাজনীতিও মনে হচ্ছে তার একটা গতি আছে, ওই স্পাইরাল গতি। রাজনীতিও মাঝে মধ্যে একেবারে প্রায় একই বিন্দুতে পৌঁছে দেয়, হয়তো সময়টা বদলে যায়, হয়তো একটু এগিয়ে যায়, কিন্তু বিন্দুটা, অক্ষটা এক থাকে। আর তখন কি মনে হয় জানেন? তখন মনে হয় পলিটিক্স ইজ আ গ্রেট লেভেলার। রাজনীতি সব সমান করে দেয়, একদম নির্মোহভাবে, একদম সাম্যবাদে বিশ্বাস করে সব কিছুকে এক রকমভাবে দেখতে চায়। কেন বলছি? আজ থেকে 5 মাস আগের ঘটনাটা মনে করুন। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, তার কথা, তার অভিযোগ কানে বাজছে তো। সন্দেশখালীর শান্তিভঙ্গের অভিযোগে যাকে 11ই ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল পুলিশ, 27শে ফেব্রুয়ারি তিনি জামিন পেয়েছিলেন। আর জামিন পেয়েই নিরাপদ সর্দার অভিযোগ করেছিলেন বিধায়ক থাকাকালীন বিধানসভায় তিনি বেশ কয়েকবার সন্দেশখালী নিয়ে সরব হয়েছিলেন, সরব হতে চেয়েও ছিলেন, কিন্তু তাকে কথা বলতে দেওয়া হয়নি। তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তার মাইক সরিয়ে নেওয়া হয়েছিল। সন্দেশখালী থেকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। যখন আমি বলতে গেছিলাম তখন মাইক কেড়ে নেওয়া হয়েছে। সেদিনও ছিল 27শে, আজও একটা 27শে। সেদিন ফেব্রুয়ারি ছিল, আজ জুলাই। এইটুকুনি শুধু তফাৎ। ওই বললাম না, স্পাইরাল গতি, ঘুরে সেই 27তে এসছে এবং একই ধরনের একই বিন্দুতে একটু এগিয়ে। শুধু দেখুন, এই 27এর বাতাসে কি এমন কিছু আছে যাতে এই মাইক কেড়ে নেওয়া, মাইক বন্ধ, সোজা বাংলায় কথা বলতে না দেওয়ার অভিযোগ ওঠে? নিরাপদ সর্দার জেল থেকে বেরিয়ে বলেছিলেন তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক থেকে আজ মাঝপথেই বেরিয়ে এসে বললেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দুজনেই কি বললেন? তাদের বলতে দেওয়া হয়নি। নিরাপদের মাইক যখন কেড়ে নেওয়া হয়েছিল বা বন্ধ হয়েছিল তখন তিনি বিধায়ক ছিলেন, এখন প্রাক্তন বিধায়ক। সেদিন বামেরা বিরোধী ছিল, এখন শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন, এখনও মুখ্যমন্ত্রী আছেন। সেই সঙ্গে এই মুহূর্তে জাতীয় স্তরের অত্যন্ত শক্তিশালী নেত্রী। ইন্ডিয়া ঐক্য তখন ছিল না, এখন ইন্ডিয়া ঐক্য রয়েছে এবং ইন্ডিয়া ঐক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস 3য় বৃহত্তম দল, লোকসভার 4র্থ বৃহত্তম দল। কিন্তু কি আশ্চর্য না, একটা অভিযোগ রাজনীতির চোখে কিভাবে ওই নিরাপদ সর্দার আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে একটা ব্র্যাকেটের মধ্যে এনে দাঁড় করিয়ে দিল। দেখুন, নিরাপদ সর্দারের অভিযোগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিশ্চিতভাবেই সমান নয়। ধারে ভাড়ে প্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 মাইলের মধ্যে এই মুহূর্তে আসতে পারে না নিরাপদ সর্দার। কিন্তু ফের বলছি, এটাই হচ্ছে ওই রাজনীতি ইজ আ গ্রেট লেভেলার। একদম কখন যে সবাইকে একই বৃত্তের মধ্যে ঢুকিয়ে দেয়, একই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ওই একটা অভিযোগ, এক ধরনের অভিযোগ, কথা বলতে না দেওয়ার অভিযোগ, মাইক কেড়ে নেওয়া বা মাইক বন্ধের অভিযোগ। নিরাপদ সর্দার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। আচ্ছা, মাইক বন্ধের এই অভিযোগটা কি তাহলে রাজনীতিতে একটা কমন সিনড্রোম, যুগে যুগে চলে? সত্যি কথা বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে
আমরা কি সেটাই বলবো? সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। ভারতের বর্তমান শাসক দল বিজেপির বয়স কত জানেন? 44 বছর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনৈতিক জীবনের বয়স কত? 40 বছর। ঠিকই, 40 বছর আগে 1984 সালে তিনি প্রথম সাংসদ হয়েছিলেন। ভাবুন, এরকম উচ্চতার একজন রাজনীতিক বলছেন তাকে বলতে দেওয়া হয়নি। জাতীয় রাজনীতিতে কিন্তু একদম তোলপাড় ফেলে দেওয়ার মতো অভিযোগ এটা। এই নীতি আয়োগের এই বৈঠকে কি আলোচনা হলো, কি কি দেওয়া হলো না দেওয়া হলো, বাজেটে বৈষম্য হয়েছিল কিনা সেটা নিয়ে কে বললেন, কি বললেন, এমনকি ইন্ডিয়া ঐক্য বয়কট করে কতটা মাইলেজ পেল, কিচ্ছু না, কোনো কিচ্ছু খবরে নেই। দেখুন আপনি, সমস্ত কিছু বৈঠকের যাবতীয় কিছু যা যা হতে পারে সব কিছুকে ছাপিয়ে গেল একটাই খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেরিয়ে আসার খবর। এবং তারপর এই অভিযোগটা, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আগে হলে না সেই গণসঙ্গীতটা বাজতো, জানেন তো, ওরা আমাদের মুখ খুলতে দেয় না, এরকম গণসঙ্গীত বাজতো। দেখুন, তখন গান গাইতে দেওয়ার কথা হতো, এখন নীতি আয়োগের বৈঠকে কথা বলা, বিষয়টা তো একই। ও মানে ভাবটা যদি ধরেন, ভাবে কিন্তু একদম পারফেক্ট আছে। এই দুটো জায়গার মধ্যে কোনো ফারাক দেখছি না। এবার লক্ষণীয় বিষয় যেটা, এটা যে হতে পারে তার ইঙ্গিত তো কালকেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন তাকে ভয়েস রেকর্ড করতে দিলে করবেন, না হলে প্রতিবাদ জানিয়ে বেরিয়ে চলে আসবেন। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, টু রেকর্ড আওয়ার ভয়েস। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। যা যা বলেছিলেন তাই তাই করলেন, কিচ্ছু বাদ রইল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভয়েস রেকর্ড করতে দিলে করবেন, আর করতে না দিলে প্রতিবাদ করে বেরিয়ে আসবেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভয়েস কিন্তু রেকর্ড করেছেন, তাকে যে খানিকক্ষণ বলতে দেওয়া হয়েছে তিনি নিজেই বলেছেন, এবং তাতে যা যা বলার কিছুই তো বাকি রাখেননি। বাংলার বঞ্চনা, অন্যান্যদের বঞ্চনা, বাংলার প্রাপ্য, মোটামুটি যেগুলো তার মেন এজেন্ডা ছিল, বলার এজেন্ডা আর কি, সেগুলো সব ফুলফিল করে নিয়েছেন। কিন্তু ওই 5 মিনিটের মধ্যেই, এই গুরু বলে একটা সিনেমা ছিল জানেন তো, হ্যাঁ, যাকে নিয়ে সিনেমা ছিল তিনি আবার, যাই হোক, তো সেই গুরু সিনেমায় অভিষেক বচ্চন, তাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল বক্তব্য রাখতে। তিনি কয়েক সেকেন্ড আগে শেষ করেন বক্তব্যটা এবং বলেছিলেন আমাকে 5 মিনিট বক্তব্য রাখার সময় দেওয়া হয়েছিল, আমি 4 মিনিট ওই কত 50 সেকেন্ড না কত বক্তব্য শেষ করেছি, মানে 10 সেকেন্ড প্রফিট। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রফিটের কথা বলেননি, কিন্তু তিনি 5 মিনিট বলেছেন এবং তার মধ্যে যা যা বলার সব বলে নিয়েছেন। এই দিক থেকে তার প্রফিট, বাইরে বেরিয়ে অনেক কিছু বলেছেন, তাহলে আরও বেশি প্রফিট, ডবল প্রফিট। দেখুন, বাজেটে বৈষম্যের অভিযোগ,
সেটার একদম ডিটেল জিনিস যে তিনি ভেতরে বলেছেন সেটা তো বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 1,71,000 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ বকেয়ার অভিযোগ তুলেছেন, প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন, 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। মানে এজেন্ডা কিন্তু ফুলফিলড। তারপর বয়কট করেছেন এবং বাইরে এসে ফের সেই অভিযোগগুলো করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন ভেতরে তাকে বঞ্চনা করা হয়েছে। অর্থাৎ ভেতরে বলেছেন, বাইরেও বলেছেন। ভেতরে বলার সুযোগ তিনি করেছেন, সুযোগ নিয়েছেন, বাইরে বেরিয়ে এসে বলার সুযোগটা তৈরি করে নিয়েছেন। ভালো প্লেয়াররা কিন্তু এরকম হয় জানেন তো, মানে ফুটবলে বলে ভালো স্ট্রাইকার যারা তারা সবসময় ওয়েট করে বসে থাকে না যে কখন কেউ তাকে বল দেবে তারপর সে গোল করবে। সে নিজেই গোল করার মতো জায়গায় চলে যায় বা গোল করার বলটা তৈরি করে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে একদম ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, এই সমস্ত ক্ষেত্রে এই রাজনীতির বক্সের বাইরে তার মতো বিপজ্জনক স্ট্রাইকার যে আর কেউ নেই এই মুহূর্তে, সেটা কিন্তু তিনি প্রমাণ করে দিচ্ছেন, প্রত্যেক পদে প্রমাণ করে দিচ্ছেন। যা বলার বলছেন, যেটা বলার দরকার তার বাইরে সেটা বলার জায়গা তৈরি করে নিচ্ছেন। দেখুন, রাজনীতিতে যদি টাইম ম্যানেজমেন্ট বলে কিছু থাকে না, তাহলে সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শেখা দরকার। জানেন তো, মুখ্যমন্ত্রী যে ওয়াক আউট করতে পারেন সেই ধারণা কিন্তু তার মনে আগের থেকেই ছিল, নিজেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন। এবং যদি আজ কোনোভাবে তাকে দীর্ঘ সময় বলতে দেওয়া হতো তাহলে বোধহয় তার দলের নেতানেত্রীরাই বেকায়দায় পড়ে যেতেন। কারণ তারাও মোটামুটি যা দেখলাম মেন্টালি প্রিপারেশন নিয়ে বসছিলেন যে এটাই হবে এবং তারপর তারা এটাই বলবেন। আসলে চেনা সিলেবাস থাকলে, প্রশ্নপত্র যদি আগের থেকে হাতে থাকে বা সাজেশন যদি মিলে যায়, এটা বলাটা ভালো আর কি, তাহলে অনেক সুবিধা হয়। জানেন তো, উত্তর তো মুখস্থ, প্রশ্নটা অজানা হলে তখন বোঝা যায় কে কত পড়াশুনো করেছে, কিন্তু উত্তরটা যদি জানা হয়, সাজেশন যদি মিলে যায় চেনা সিলেবাসে, সকলেই ফুল মার্কস। এটা কিন্তু একটা অসুবিধা হলো, ভালো ছাত্রছাত্রী যারা তারা কিন্তু কঠিন প্রশ্নপত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ থেকে বঞ্চিত হলেন, জানেন তো। কিন্তু কঠিন পরীক্ষাই তো আসলে পরীক্ষকের নজরে পড়ার বা নজর কেড়ে নেওয়ার আসল সুযোগ। অবশ্য এই ক্ষেত্রে পরীক্ষক নিজেই যখন এই মুহূর্তে যাবতীয় দেশ জুড়ে যাবতীয় টেলিভিশন মিডিয়া স্ক্রিন জুড়ে রয়েছেন, সুতরাং আর কারোর কোথাও কিছু থাকার দরকার নেই। কিন্তু লক্ষণীয় বিষয়টা অন্য। আমি একটা জিনিস জাস্ট ভাবছিলাম, ইঙ্গিত ছিল, মানসিক প্রস্তুতি ছিল, কি করবেন সেটাও আগে ভাগে জানা ছিল। এটা কি একটু কোথাও এটা প্রশ্ন লিক করে দিয়ে লোকজনকে এটাকে মনে করিয়ে দেওয়া যে এইটা তাহলে কালকে নিশ্চয়ই, যখন লিক হয়ে গেছে কালকে নিশ্চয়ই এটা আসবে না, তারা তখন অন্যরকম ওইটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো পড়বেন। পেনাল্টি মারার মতো ডান দিকে মারছি করবেন, সবাই ভাববেন ও দেখাচ্ছে যখন ডান দিকে মারছে, ওদিকে মারবে না, উল্টো দিকে মারবে, কিন্তু মারলেন ডান দিকেই, ডান দিক দেখিয়ে ডান দিকেই মারা। এটাই কিন্তু বড় প্লেয়ারের লক্ষণ। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ, অভিন্ন শব্দ। ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না, ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না, দিদির সময় কমিয়ে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন। বোধহয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার বাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে দেবে না কথা, যখন সংবিধান তৈরি হয়, যখন এই ধরনের সংস্থাগুলো তৈরি হয়, তখন এর কিসের কারণে তৈরি হয়? পক্ষে বিপক্ষে থাকবেই তো, মতামত থাকবেই তো।